ইসরায়েলের হাইফায় ইরানি ক্লাস্টার বোমার আঘাত, তেহরানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা তেল আবিবের। ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্যের দাবি ট্রাম্পের, চুক্তিতে রাজি না হলে বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. মার্কিন প্রেসিডেন্টের আলোচনার দাবি নাকচ ইরানের, সময় ক্ষেপণ ও জ্বালানির দাম কমাতে এমন পায়তারা। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ইসরায়েলের হাইফা শহরে গুচ্ছ বোমা হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে আইআরজিসির সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে তেল আবিব। লেবাননেও হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে, এমনকি তিনি নিজেও এর অংশ হতে পারেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং দ্রুত সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্টভাবে জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই ট্রাম্পের দাবি নাকচ করে বলেছে এটি বিভ্রান্তিকর তথ্য। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সোমবার ইরানের নতুন দফায় দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও স্থল বাহিনীর সদর দফতর, একটি কুডস ফোর্স ঘাঁটি ও গোয়েন্দা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র এবং অন্যান্য উৎপাদন ও গবেষণা স্থাপনায় হামলা চালানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তা জানায়। ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ল্যাভরভ। এর আগে ক্রেমলিন মুখপাত্র ডিমিত্রি পেসকভও ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে নিন্দা জানিয়েছিলেন। গেল 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানের 9,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই সময়ের মধ্যে ইরানের অন্তত 140টি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরাকের এরবিলে বিস্তৃত হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইরান ইস্যুতে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে আঞ্চলিক শক্তিগুলো। তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। স্থানীয় সময় সোমবার ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা প্রশমনে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক হয় বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি। যুদ্ধবন্ধ এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান নিয়ে মূলত বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর ট্রাম্পের হুমকি ভয়াবহ পাল্টা আঘাতের কারণ হতে পারে, এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ওই হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক বার্তা পেয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন নেতার কাছ থেকে এমন হুঁশিয়ারি পান তিনি।
এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায় যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা বাজারে আরও এক ধাপে তেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। পেট্রোলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন তাইওয়ানের সাধারণ পেশাজীবীরা। সংকট মোকাবেলায় কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেনের সরকার। অন্যদিকে গ্যাস স্টেশনগুলোতে সীমা নির্ধারণ করে দিয়েছে স্লোভেনিয়া প্রশাসন। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও। ইরান যুদ্ধের প্রভাবে অস্থিরতা বেড়ে চলেছে বৈশ্বিক তেলের বাজারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়িতে জ্বালানি মূল্য বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। খুচরা পর্যায়ে তেলের দাম আরও এক ধাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে চীন। এ খবরে রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পাম্পে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। এর আগেও ইরান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহের মাথায় পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়িয়েছে দেশটি। তাইওয়ানের জ্বালানি বাজারে বেড়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি দাম বৃদ্ধির কারণে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পেশাজীবীদের উপর। ট্যাক্সি চালকরা জানান, দাম বৃদ্ধি পেলেও ভাড়া অপরিবর্তিত থাকছে। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরাও। এরই মধ্যে দুইবার পেট্রোলের দাম বাড়িয়েছে তাইওয়ান প্রশাসন। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে এ মূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। স্পেনে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে লিটার প্রতি 21% থেকে 10% ভ্যাট হ্রাস করা হয়েছে। কৃষি ও পরিবহন খাতেও ভর্তুকি ব্যবস্থা করেছে সরকার। ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাপ কমাতে বিদ্যুৎ বিলের ভ্যাটও 10% হ্রাস করা হয়েছে। স্লোভেনিয়ায় গ্যাস স্টেশনগুলোতে প্রতি গ্রাহকের জন্য 30 লিটার থেকে 50 লিটার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য 50 ও ব্যবসায়িক কাজের জন্য 200 লিটার সীমা নির্ধারিত করা হয়। জ্বালানি সংকটে অনেক স্টেশন বন্ধ থাকায় সচল পাম্পগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নাইজেরিয়ার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাতেও। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রতিকূলতায় পড়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে সীমিত ঋণ সুবিধা ও অবকাঠামোগত ঘাটতি থাকায় লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধি তাদের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। টানা হামলা চালাতে থাকলে সৌদি আরব পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে দেশটিতে হামলার তীব্রতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। সোমবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এছাড়া সৌদি আরব সম্প্রতি তাদের নীতিতেও পরিবর্তন এনেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মোড়। সৌদি আরবে হামলা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাল্টা হামলার আশঙ্কায় কৌশল বদলাচ্ছে তেহরানও। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তাদের আশঙ্কা সৌদি আরব পাল্টা হামলার দ্বারপ্রান্তে। রিয়াদ আগেই সতর্ক করেছে তাদের পানি বিশুদ্ধকরণ প্লান্ট ও বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা হলে সরাসরি জবাব দেবে তারা। এমন প্রেক্ষাপটে কৌশলগত পরিবর্তন আনছে ইরান। সৌদি ও কাতারে আপাতত হামলা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমোদন দেয়ায় আঞ্চলিক সংঘাত আরও জটিল আকার ধারণ করছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবকে লক্ষ্য করে প্রায় 430টি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে বেশিরভাগ ড্রোন হামলা রয়েছে সৌদির পূর্বাঞ্চলে, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার অবস্থিত। পাশাপাশি সাইবার তেল ক্ষেত্রেও একাধিক হামলার চেষ্টা চালিয়েছে তেহরান। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ইউক্রেনের সঙ্গে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক বৈরিতায় রূপ নিয়েছে। গাজা ইস্যুতে অবস্থানের কারণে বেড়েছে শত্রুতা। চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দেয়ায় কিয়েভের উপর হামলা বৈধ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি। এতে দুই দেশের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দীর্ঘ সময় ইরান ও ইউক্রেনের সম্পর্ক ছিল সীমিত ও নিরপেক্ষ বাণিজ্য কেন্দ্রিক। 2014 সালের পর কিয়েভের পশ্চিমা নীতি তেহরানের আগ্রহ কমিয়ে দেয়। ধীরে ধীরে ইরান ইউক্রেনকে পশ্চিমা জোটের অংশ হিসেবে দেখতে শুরু করে।
2020 সালে ভুলবশত ইরানের ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হয়। কিয়েভ আন্তর্জাতিক তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করে কঠোর অবস্থান নেয়। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান নেয়। তবে ন্যাটোর বিস্তারকে দায়ী করায় কিয়েভ ইরানকে মস্কোপন্থী মনে করে। ইরানি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহের অভিযোগও দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে। 2023 সালে গাজা ইস্যুতে ইউক্রেনের ইসরায়েল সমর্থন তেহরানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন ও পশ্চিমা নীতি অনুসরণের কারণে ইউক্রেনকে শত্রু হিসেবে দেখা শুরু হয়। বিশেষ করে ইরানি পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজির বক্তব্যে ইউক্রেনকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ইঙ্গিতই স্পষ্ট সংঘাতের আভাস মেলে। সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ, সামরিক ও কৌশলগত সবই এখন আলোচনায়। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ঈদের মধ্যেই ফের হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। একই সঙ্গে রাফাহ ক্রসিংয়ে কড়াকড়ি ও আটকের আতঙ্কে আরও জটিল হচ্ছে মানবিক সংকট। এদিকে ইসরায়েল যে কার্যত ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। ঈদেও থেমেনি হামলা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় সোমবার উপত্যকাটির নুসেইরাত শরণার্থী শিবিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন কয়েকজন এবং আহত হন অনেকে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পুলিশ সদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, এমন সময়ই এই হামলা চালানো হয়। এদিকে রাফা সীমান্ত দিয়ে যাতায়াতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমিত পরিসরে খুললেও খুব কম সংখ্যক রোগী ও সাধারণ মানুষ পার হতে পারছেন সীমান্ত। পাশাপাশি সম্প্রতি এক ফিলিস্তিনিকে ফেরার পথে আটক করার ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। সীমান্তটি ধীরে ধীরে আটক অভিযানের হাতিয়ারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে নতুন প্রতিবেদন পেশ করার সময় এই অভিযোগ করেন তিনি। আলবানিজ বলেন, প্রতিবেদনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান জাতিগত নিধন নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, ইসরায়েলের ব্যাপক ও পরিকল্পিতভাবে নিপীড়ন এবং ফিলিস্তিনিদের জন্য কিভাবে যন্ত্রণাদায়ক পরিবেশ তৈরি করা এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে প্রতিবেদনে। Especially if they were doctors, journalists or humanitarians. গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে প্রায় ৮০% অবকাঠামো। চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সহায়তা প্রবেশ এবং চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কিউবা। ওয়াশিংটনের সম্ভাব্য আগ্রাসন রুখতে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন তিনি। এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছে বাসিন্দারা। ভেনেজুয়েলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় উত্তর আমেরিকার দেশ কিউবা। মার্কিন তেল অবরোধের পর থেকেই অন্ধকারে নিমজ্জিত গোটা কিউবা। যদিও ধীরে ধীরে দেশটির কয়েকটি হাসপাতাল ও ছোট এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে, তবে তা মোট জনসংখ্যার তুলনায় খুবই সীমিত। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জ্বালানি তেলের ঘাটতির কারণে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র অকার্যকর হয়ে পড়ছে। আমি জানি না এ ভোগান্তির শেষ কোথায়। শিশু, মা, বৃদ্ধ সবাই কষ্ট পাচ্ছে। সেই সঙ্গে খাবারের অভাব তো আছেই। এখন এই ব্ল্যাকআউটের কারণে মানুষের কাছে থাকা সামান্য খাবারও নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কঠোর তেল অবরোধের মুখে দেশ জুড়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হওয়া কিউবা ঘোষণা করেছে যে তারা ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত। স্থানীয় সময় রোববার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস ডি কোসিও এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দখল চেষ্টা রুখতে সামরিক প্রস্তুতি নিচ্ছে তারা। ফার্নান্দেস আরও জানান, কিউবা ঐতিহাসিকভাবে যে কোনো সামরিক হামলা ঠেকাতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপরাষ্ট্রটি দখল করার যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ডিকোসিও জানান, এমন আক্রমণ ঘটার সম্ভাবনা খুব বেশি না থাকলেও কিউবা প্রস্তুতি না নিয়ে বসে থাকার মতো বোকা নয়। তবে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল সংলাপকে প্রাধান্য দিচ্ছে হাভানা বলে দাবি করেন ফার্নান্দেস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোসপা মারা গেছেন। দেশটির সমাজতান্ত্রিক রাজনীতিতে তিনি অর্থনীতি ও কল্যাণ নীতির মধ্যে ভারসাম্য গড়েছিলেন। 1997 থেকে 2002 সাল পর্যন্ত জাক শিরাকের সঙ্গে সহাবস্থান সরকারের অধীনে প্রধানমন্ত্রী ছিলেন লিওনেল জোসপা। তার নেতৃত্বে ফ্রান্সে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে, বেকারত্ব কমে এবং তারুণ্যের জন্য তৈরি হয় লক্ষাধিক সরকারি চাকরি। একই সঙ্গে 35 ঘন্টার কর্মসপ্তাহ চালু এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করে শ্রমজীবী মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে 2002 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিতভাবে প্রথম দফাতেই পরাজিত হন জোসপা। এই ফলাফলের দায় স্বীকার করে রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও পেশাদারিত্বের জন্য পরিচিত জোসপা 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবারও বড় চাপের মুখে জাপানি ইয়েন। ডলারের বিপরীতে মান 160-এর কাছাকাছি। বিশ্লেষকদের মতে এই লেভেল অতিক্রম করলে সরকার হস্তক্ষেপ করতে পারে। এর মধ্যে বাজারে অস্থিরতা বেড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতিতেও এই চাপ বাড়াচ্ছে। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবার পড়েছে জাপানের মুদ্রার বাজারে। প্রতিনিয়ত কমছে ইয়েনের মান। ডলারের বিপরীতে রেকর্ড 159.68 পর্যন্ত পৌঁছে যায়। এটি শুধু সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় 20 মাসের মধ্যে অন্যতম দুর্বল অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। হঠাৎ এ ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। জাপানে আমরা যারা পার্ট টাইম কাজ করছি তাদের ইনকাম তো ইয়েনই, কিন্তু বর্তমানে সবকিছুর দাম বাড়া, ইয়েন এখন আগের মতো ভ্যালু দিচ্ছে না, তাই সেভিং করাটা এখন অনেকটা জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইয়েনের মান এই লেভেল অতিক্রম করলে সরকারের উপর চাপ বেড়ে যাবে। তখন তারা মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। জাপান জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল, তাই তেলের দাম বাড়লে দেশটির জন্য বেশি ডলার ব্যয় করতে হয়। এই পরিস্থিতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈদেশিক মুদ্রা বাজারের প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অতিরিক্ত অস্থিরতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি ও ডলারের শক্ত অবস্থান সব মিলিয়ে কঠিন চাপের মুখে এখন জাপানিজ ইয়েন। এই পরিস্থিতি কতদূর গড়ায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আবারও মহাকাশে সফল উৎক্ষেপণ করেছে চীনের নতুন প্রজন্মের বাণিজ্যিক রকেট। সমুদ্র থেকে উৎক্ষেপিত স্মার্ট ড্রাগন 3 এবার কক্ষপথে পাঠিয়েছে নতুন স্যাটেলাইট গ্রুপ। রোববার রাতে পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশের হাংয়াং উপকূলের কাছে সমুদ্র থেকে স্মার্ট ড্রাগন 3 বা জিলং 3 রকেট উৎক্ষেপণ করেছেন। স্থানীয় সময় রাত 11:49 উৎক্ষেপণের পর সেন্টিস্পেস 2 স্যাটেলাইট গ্রুপকে নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়। 4 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির এই রকেটটি মূলত বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য তৈরি, যা সমুদ্র ও স্থল উভয় স্থান থেকে উৎক্ষেপণ করা সম্ভব। স্মার্ট ড্রাগন 3 মডেলের এটি ছিল 10ম সফল মিশন, যা চীনের বাণিজ্যিক মহাকাশ সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় রোববার সর্বোচ্চ গণপরিষদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই অধিবেশনে দেশের শীর্ষ নেতৃত্ব কাঠামো এবং রাষ্ট্রীয় নীতির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। উত্তর কোরিয়ার এই আইনসভার সাধারণত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সিদ্ধান্তগুলোকে আইনে পরিণত করে। একই সঙ্গে সামাজিক সংবিধানের সংশোধন সহ অর্থনৈতিক পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও অধিবেশনের মূল আলোচ্য বিষয় উঠে আসে। 22 ও 23 মার্চ অনুষ্ঠিত ইতালির গুরুত্বপূর্ণ গণভোটে মেলেনি সরকার পরাজিত হয়েছে। গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে 1,40,00,000 ভোটের না ভোটের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত ফলাফলে না ভোট পেয়েছে শতকরা 54.63% এবং মেলোনি সরকারের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে 45.37%। এবারের গণভোটে সর্বাধিক শতকরা 59% ভোট পড়েছে। ইতালির 17টি বিভাগে না জয়যুক্ত হয়েছে এবং মাত্র 3টি বিভাগে হ্যাঁ বিজয়ী হয়েছে। বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছিল। দূর প্রবাসেও ঈদের আনন্দে ভরপুর বাংলাদেশ কমিউনিটি।
দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে জমে উঠেছে ঈদ মিলন মেলা ও পিঠা উৎসব। দিনভর আয়োজনের উৎসবে অংশ নেন প্রবাসীরা। দেশীয় পিঠাপুলি, বাহারি স্বাদের খাবার আর আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইম রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজিবুল হক লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি সহ আরও অনেকে। তারা জানান, এমন আয়োজন প্রবাসীদের মধ্যে সম্পর্ক জোরদার করে এবং বিদেশের মাটিতে গড়ে তোলে এক টুকরো বাংলাদেশ। 2015 থেকে 2025 টানা 11 বছর ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি বলছে, জলবায়ু সংকট জরুরি অবস্থায় পৌঁছেছে, এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং উপকূলীয় ঝুঁকি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙার ধারাবাহিকতা থামছেই না। 2015 থেকে 2025 পর্যন্ত সময়টাই ছিল রেকর্ড শুরুর পর সবচেয়ে উষ্ণ 11 বছর। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। 1850 সালের পর থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী এই সময়কালেই বৈশ্বিক উষ্ণতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2025 সালও তালিকার শীর্ষে, যা দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হিসেবে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় প্রায় 1.43 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগেই 2024 সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে তাপমাত্রা বেড়েছিল প্রায় 1.55 ডিগ্রি সেলসিয়াস। জাতিসংঘের আবহাওয়া সংস্থা বলছে, বিশ্বের গুরুত্বপূর্ণ হিমবাহগুলোতে বরফ গলার হার রেকর্ডের মধ্যে অন্যতম ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে আইসল্যান্ড ও উত্তর আমেরিকায় ব্যাপক বরফ ক্ষয় হচ্ছে। এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং উপকূলীয় ঝুঁকি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পৃথিবীর জলবায়ু এখন জরুরি অবস্থায়। প্রতিটি সূচক লাল সংকেত দিচ্ছে। গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব গত কয়েক লক্ষ বছরের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই, আর মানবজাতি সদ্য পার করেছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ 11টি বছর। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী দেশগুলো 1.5 ডিগ্রি সীমার মধ্যে উষ্ণতা আটকে রাখার অঙ্গীকার করেছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জন এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসরায়েলে ইরানি ক্লাস্টার বোমার আঘাত, তেহরানের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে পাল্টা হামলা। চুক্তি না হলে বোমা বর্ষণের ঘোষণা ট্রাম্পের, যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। পশ্চিমবঙ্গে উত্তাপ বাড়ছে, বিধানসভা নির্বাচনের 2 দফায় হবে ভোট। কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, তৃণমূলকে নতুন চ্যালেঞ্জ বিজেপির। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে বাসিন্দারা। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, যান চলাচল সীমিত।